সোমালিয়ান এক পাইরেটস গ্যাং এক বিশাল অস্ত্রের কারখানা গড়ে তুলে আমেরিকাকে শেষ করে দেওয়ার জন্য। তবে এই সোমালিয়ান গ্যাংকে ডাউন করতে এবার এক ভয়ঙ্কর মিশনে নামে এক্সপেন্ডেবল নামের এই অ্যাসাসিন গ্রুপ। আর এক্সপেন্ডেবল টিমের এক একটা মিশন যে কি পরিমাণ ডেঞ্জারাস হয়ে থাকে তা তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছো। তবে এবার এই এক্সপেন্ডেবল নামের অ্যাসাসিন গ্রুপ যখন সোমালিয়ার পোর্টে যায় এই ভয়ানক মাফিয়াকে খতম করতে, এবার তারা এমন এক পরিস্থিতিতে ফেসে যায় যেখান থেকে তাদের যান ফিরে আসাই দুরূহ হয়ে পড়ে। কারণ এই মাফিয়া যে এত পরিমাণ ডেঞ্জারাস আর তার গ্যাং ব্যাং যে এত বড় সেটা তাদের জানা ছিল না। তবে টেনশনের কোনো কারণ নাই, বরাবরের মতো এই মিশনেও রয়েছে লি নামের এই টাকমাতার অ্যাসাসিন। আর এই টাকলা লোকটা যে কি পরিমাণ ডেঞ্জারাস তা তোমরা খুব ভালো করেই জানো। আর এই মুভিতে যে কি পরিমাণ ভয়ঙ্কর রূপে সে মানুষ খুন করতে যাচ্ছে তার কাহিনী দেখতে হলে তোমাদের দেখতে হবে 2014 সালের এক্সপেন্ডেবল 3 মুভির এক্সপ্লেনেশন। ভাইরে ভাই, একটা মুভিতে যে এত পরিমাণ অ্যাকশন আর ভয়ানক সিন দেখানো হতে পারে তা আসলে কল্পনার বাহিরে। তাই যারা আজকেও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ এই অস্থির মুভির জন্য একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর পেঁচাল্লা বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা একটি আর্ম প্রিজন ট্রান্সপোর্ট ট্রেন দেখতে পাই। আর এই ট্রেনে করে এক জেলে আনা হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এক কয়েদিকে। আর সেই ট্রেন থেকে কিছু দূরে আমরা সেই জেল দেখতে পাই যেটি নির্জন মরুভূমির মধ্যে অবস্থিত। সেই ট্রেনের মধ্যে কড়া সিকিউরিটি দিয়ে সেই কয়েদিকে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা একটি হেলিকপ্টারে পুরো অ্যাসাসিন গ্যাংকে দেখতে পাই যারা আসছে এই কয়েদিকে এই জেল থেকে ছাড়িয়ে নিতে। হেলিকপ্টারটি ট্রেনের কাছে আসা মাত্রই ওপর থেকে লি ও গানার তাদের রাইফেল দিয়ে ট্রেনের সিকিউরিটিদের উপরে ফায়ার করা শুরু করে। এই কাহিনী দেখে ট্রেনের ভেতরের সকল সিকিউরিটি সাইরেন বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। আর সকল সিকিউরিটিকে অর্ডার করা হয় দ্রুত সেই হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু সেই সিকিউরিটিরা কোনো রকম প্রস্তুতি নেওয়ার আগেই সেই হেলিকপ্টার থেকে এত পরিমাণ ফায়ার করা হয় যে তারা কিভাবে তাদের ট্যাকেল দিবে সেটাই বুঝতে পারছিল না। তাই সেই হেলিকপ্টারটিকে ডাউন করতে এবার সেই ট্রেনের সিকিউরিটি তাদের হেভি মেশিন গান সেট করে হেলিকপ্টারের দিকে তাক করে ফায়ার করার জন্য। এই কাহিনী দেখে বার্নি তার হেলিকপ্টার একদম ট্রেনের লাইনের নিচে নামিয়ে ফেলে। আর আগে থেকেই ওপরে লাগানো লোহার রশির সাথে বেঁধে তাদের সেই মেশিন গান একদম উড়ে যায়। সেই মেশিন গান উড়ে গেলে এবার লি, গানার ও তাদের টিমের সকলেই একে একে হেলিকপ্টার থেকে ট্রেনের মধ্যে নেমে পড়ে সেই কয়েদিকে বের করার জন্য। ট্রেনের মধ্যে সিকিউরিটিদের একে একে মেরে তারা সেই কয়েদিদের কাছে পৌঁছালে এখানে আমরা সেই কয়েদিকে দেখতে পাই যাকে খুব কঠিন নিরাপত্তার মধ্যে বেঁধে রাখা হয়েছে। আর তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা ভয়ঙ্কর। তাকে মুক্ত করার পরে লি তাকে বলতে থাকে যে এই ট্রেন থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য। তবে এই কয়েদি লি এর কোনো কথা না শুনে এক দৌড়ে ট্রেনের সামনে চলে যায়। আর সেখানে দাঁড়িয়ে থাকা সকল গার্ডকে তাদেরই চাকু দিয়ে কেটে ফেলতে থাকে। এরপর সে ট্রেনের ইঞ্জিনের রুমের মধ্যে ঢুকে যায় আর সেখানে লোকো মাস্টারকে মেরে তারপর সেই ট্রেনের গতি একদম ফুল স্পিডে বাড়িয়ে দেয়। এদিকে জেলের বাইরে থাকা সকল গার্ডরা যখন দেখতে পায় যে সেই ট্রেন দ্রুত গতিতে তাদের জেলের দিকে এগিয়ে আসে তখন তারা সেই ট্রেনের দিকে ফায়ার করতে শুরু করে। আর এই কাহিনী দেখে সেই লোকটাও তার ট্রেনের সামনে লাগানো ট্যাঙ্ক দিয়ে সেই জেলের দিকে শুরু করে মুহুর্মুহু ফায়ারিং। আর একদম শেষ সময়ে সে এক লাফে হেলিকপ্টারের উপর উঠে পড়ে। আর সেই ট্রেন দ্রুত গতিতে একদম জেলের দেয়াল ভেঙে জেলের মধ্যে ঢুকে পড়ে। আর সেই সাথে এক ব্লাস্টে পুরো ট্রেন সহ সম্পূর্ণ জেল ধ্বংস হয়ে পড়ে। তোমাদেরকে আগেই বলেছিলাম এই এক্সপেন্ডেবল নামের অ্যাসাসিন গ্রুপ হলো পৃথিবীর সব থেকে খতরনাক অ্যাসাসিন গ্রুপ। আর যারা তাদের সাথে পাঙ্গা নেয় তাদের অবস্থা ঠিক এমনই হয়। যাই হোক, সিন শিফট হলে আমরা দেখতে পাই তারা সেই কয়েদিকে নিয়ে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করে একটি ফাঁকা মাঠের মধ্যে। গেম খেলা কেবল মজাই নয়, পেয়ে যাও বিশাল আয়ের সুযোগ। বেডজিলে দিচ্ছে দারুণ অফার ও অফুরন্ত সম্ভাবনা। এটি বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলেই পাচ্ছ 1111 টাকা বোনাস, বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1000 টাকা বোনাস, জন্মদিন স্পেশাল গিফট 5000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল এর ধামাকা অফার হলো 200% আইপিএল পাওয়ার প্লে ওয়েলকাম বোনাস এবং 777% আইপিএল পাওয়ার প্লে ওয়েলকাম বোনাস। এখানে খেলে জিতে নিতে পারো আইফোন 16 প্রো ম্যাক্স সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের সবথেকে দ্রুত ও নিরাপদ লেনদেনের ব্যবস্থা, যে কোনো সহজ মাধ্যমে ডিপোজিট ও উইথড্র করা যায়। তাহলে আর দেরি কেন, পিন কমেন্ট থেকে বিনামূল্যে বেডজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করে ফেলো।
ফেলো এবং উপার্জনের যাত্রা শুরু করো। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। এখানে আমরা এই কয়েদির পরিচয় জানতে পারি যার নাম হচ্ছে ডক, আর এই লোকটা এক সময় বার্নির সাথে মিলে এই এক্সপেন্ডেবল নামের অ্যাসাসিন টিম গঠন করেছিল। আর এত বছর পরে বার্নি তার অ্যাসাসিন গ্রুপ নিয়ে তাকে জেল থেকে মুক্ত করার কারণ হচ্ছে এবার তারা যেতে চলেছে এক সশস্ত্র বিদ্রোহী সোমালিয়ান গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে। আর এই সোমালিয়ান গ্যাং এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে দুনিয়ার সকল মাফিয়া তাদেরকে জমের মতো ভয় করে। তাই এবার তারা ঠিক করেছে এই সোমালিয়ান গ্যাং সহ এই গ্যাংয়ের মাফিয়াকে চিরতরে শুইয়ে দিবে। সেই রাতে তারা যখন প্লেন নিয়ে উড়াল দিয়েছিল সোমালিয়ার উদ্দেশ্যে, এবার আমরা সেই প্লেনের মধ্যে গানারকে দেখতে পাই যে তার চাকু শান দিচ্ছিল। আর তোমরা তো খুব ভালো করে জানো যে এই গানার নামের লোকটা এক রকমের ঘাড়তারা লোক, আর তার যাকে পছন্দ হয় না সে তাকে তার চাকু দিয়ে কেটে কেটে কুচি কুচি করে ফেলে। এখানে আমরা গানারকে দেখতে পাই যে সে ওই নতুন কয়েদির দিকে এসে কেমন যেন নজর দিয়ে তাকাচ্ছে। তবে এবার ওই কয়েদি গানারকে বলতে থাকে, ছোট ভাই তুমি যেই চাকু দিয়ে মানুষ কাটো আমি সেই চাকু দিয়ে আমার চুল কাটি। মানে এখানে আমরা বুঝতে পারি এই ডক নামের লোকটা গানার বা লিয়ের থেকেও আরো বেশি ডেঞ্জারাস। তার এই কথা শুনে গানার তার সেই চাকু ডকের হাতে দিয়ে দিলে এবার আমরা দেখতে পাই সেই লোক গানারের সেই চাকু দিয়ে তার দাড়ি কেটে ছাপ করছে। আর তাদের এই কাহিনীগুলো ককপিটে বসে দেখছিল লি। তাদের এই কাহিনী দেখে লি এবার বার্নিকে জিজ্ঞেস করে যে এই পাগলকে তুমি কেন জেল থেকে ছাড়িয়েছো। এখানে বার্নি জানায় এই লোক হচ্ছে তাদের টিমের সব থেকে পুরাতন মেম্বার, যাকে তোমরা কোনোদিনই দেখোনি, তবে তোমরা এই লোক থেকে একটু সাবধানে থেকো। পরের দিন সকালবেলা আমরা সোমালিয়ার একটি বন্দরে মোগাদিসু নামক একটি পোর্ট দেখতে পাই। আর সেখানে দেখা যায় হাজার হাজার কন্টেনার ভর্তি কয়েকগুলো জাহাজ এসে বন্দরে জমা হয়েছে। আসলে এই কন্টেনার গুলোর মধ্যে রয়েছে পৃথিবীর দামি দামি সকল অস্ত্র, যেগুলো এই সোমালিয়ার পোর্ট দিয়ে স্মাগলিং হয়ে আমেরিকা সহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে ঢুকতে চলেছে। আর এই অস্ত্রের চালান যদি একবার আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্রে ঢুকে যায় তবে পুরো দেশ গৃহযুদ্ধে ছড়িয়ে পড়বে। অ্যাসাসিন গ্রুপ পোর্টের অন্য পাশে এসে ল্যান্ড করে আর আস্তে আস্তে পোর্টের অন্য সাইড দিয়ে নৌকায় করে সেই দিকে আগাতে থাকে। এখানে তাদেরকে রিসিভ করার জন্য আগে থেকেই একটি ছোট্ট নৌকা নিয়ে অপেক্ষা করছিল এই এক্সপেন্ডেবল টিমের আরো এক সদস্য যার নাম চেসার। সেখানে চেসার তার সাথে নিয়ে আসা একটি মেশিন গান দেখায় আর তাদেরকে জানায় এই মেশিন গান 10 সেকেন্ডে 1000 রাউন্ড বুলেট ফায়ার করতে সক্ষম। যদি কারো এই মেশিন গান পছন্দ হয় তবে সে নিজের কাছে সেটা রাখতে পারে। তবে সেখানের এক একজন তাদের ওয়েপেন দেখিয়ে বলে যে তাদের কাছে এই মেশিন গানের দরকার নেই, তাদের নিজের সাথে যে ওয়েপেন রয়েছে সেটাই এনাফ। যাই হোক কিছুক্ষণের মধ্যেই তারা এসে পড়ে সেই পোর্টের কাছে আর আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে আর দূরে থেকে তাদের সাইলেন্সার লাগানো স্নাইপার দিয়ে একে একে সকল গার্ডদের শুইয়ে দিতে থাকে। আর তারা এই কাজটি এত আস্তে ও নিখুঁত ভাবে করছিল যে সাইডে দাঁড়ানো অন্য গার্ডরা বুঝতেই পারছিল না যে তাদের জম ইতিমধ্যেই তাদের আস্তানার ভেতরে ঢুকে পড়েছে। ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকা সকল গার্ডদের সরিয়ে দিয়ে তারা একটি সেফ জায়গায় আশ্রয় নেয়। এবার বার্নি সেই অ্যাসাসিন ডককে অর্ডার করে আস্তে আস্তে সে যেন ক্রেনের দিকে যায়। এরপর ডক একটা একটা করে সকল সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে ক্রেনের দিকে এগিয়ে যায়। এরপর সে ক্রেনের হুকগুলো ধরে ওপরে উঠে আসে আর সেখানের এক সিকিউরিটির পেছনে এসে দাঁড়ায়। সে আস্তে করে তার চাকু বের করে সেখানের এক সিকিউরিটির গলা নামিয়ে দেয়। সেখানে আরো সিকিউরিটি আসা শুরু করলে সে কোনো রকম শব্দ ছাড়াই এক একজনকে এক এক কোপ মেরে তাদের গলা নামিয়ে দিতে থাকে। এরপরে সে আস্তে করে দরজা খুলে ক্রেনের ড্রাইভারের রুমে চলে আসে আর তারপর সেই ড্রাইভারের গলায় তার সেই ছুরি চালিয়ে দেয়, তারও গলা নামিয়ে দেয়। এরপর ফাইনালি সে পুরো ক্রেনের কন্ট্রোল নিতে সক্ষম হয়। আসলে এই ডক নামের অ্যাসাসিন দেখতে অবিকল সোমালিয়ান জলদস্যুদের মতোই ছিল, তাই তাকে দেখে বাকি সিকিউরিটিরা সহজে সন্দেহ করার কোনো কারণই ছিল না। এরপর সে ক্রেনের ড্রাইভারের সিটে বসে পড়ে আর সেই ক্রেন দিয়ে বিশাল এক কন্টেনার তুলে নিয়ে সেটি ঘুরিয়ে নিতে থাকে
সেই অ্যাসাসিন গ্রুপ যেখানে লুকিয়ে রয়েছে সেই দিকে। আসলে তাদের প্ল্যান ছিল এই অ্যাসাসিন গ্রুপকে সেই কন্টেনারের মধ্যে করে নিয়ে সেই কন্টেনার ক্রেন দিয়ে মাফিয়ার আস্তানার মধ্যে নামিয়ে দেওয়া, যেন কোনো সিকিউরিটি এই অ্যাসাসিন গ্রুপকে তাদের ক্যাম্পে ঢুকতে দেখতে না পায়। প্ল্যান মতো কন্টেনার তাদের সামনে নামানোর সাথে সাথে সকল অ্যাসাসিন একে একে সেই কন্টেনারের মধ্যে ঢুকে যায়। এরপর আবারও সেই ক্রেন দিয়ে ওই কন্টেনার তুলে আস্তে আস্তে সেই মাফিয়ার আস্তানার দিকে নিতে থাকে। তবে ঠিক মাঝপথেই সেখানে একটি হেলিকপ্টার এসে নামে, আর সেই হেলিকপ্টার থেকে এই সোমালিয়ান গ্যাংয়ের আসল মাফিয়াকে আমরা নামতে দেখতে পাই, যার নাম হলো স্টোন ব্যাংক। আর এই স্টোন ব্যাংক নামক মাফিয়ার কাহিনী তোমরা একটু পরে জানতে পারবে, তবে আপাতত তাকে একটু মনে রেখো। স্টোন ব্যাংককে দেখা মাত্রই বার্নি বেশ রেগে যায়, আর সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে তার দিকে ফায়ার করে বসে। আর এই মিশনের মাঝপথে এমন আচমকা ফায়ারের কারণে তাদের পুরো মিশন ভেস্তে যায়। সেই সাথে স্টোন ব্যাংকের সকল সিকিউরিটি পাল্টা ফায়ার করতে থাকে এক্সপেন্ডেবল টিমের দিকে। কোন রকম প্রিপারেশন ছাড়াই সেখানে এমন ফায়ারিং শুরু হওয়ার কারণে তারা কোন দিক থেকে ফায়ারিং সামাল দিবে সেটা বুঝতে পারছিল না। তবে এই ফায়ারিং সামাল দিতে লি ও গানার তাদের গান থেকে শুরু করে ওরাধরা লেভেলের ফায়ারিং। আসলে তারা বুঝতে পারছিল না যে এই স্টোন ব্যাংকে দেখে বার্নি কেন এত রেগে গেল। যাই হোক, আপাতত তাদের আগে যান বাঁচিয়ে এখান থেকে সরে পড়তে হবে, কারণ এখানে এত পরিমাণ বিদ্রোহী সোমালিয়ান জলদস্যু রয়েছে যে তাদের সাথে কোনোভাবেই তাদের পেরে ওঠা সম্ভব নয়। এমন ভয়ানক যুদ্ধ চলার মধ্যে একজন সোমালিয়ান এসে তাদের দিকে আরপিজি তাক করে আর ফাইনালি ফায়ার করে বসে। তবে ভাগ্য ভালো থাকায় সেই আরপিজির শেল একদম বার্নির কানের কাছ দিয়ে উড়ে যায়। এদিকে যখন পুরো এক্সপেন্ডেবল টিম সোমালিয়ান পাইরেটসদের ফায়ারিং এ দিশাহারা হয়ে পড়েছিল, ঠিক ওই সময়ে তাদেরকে কাভার দিতে নৌকার ওপর থেকে সেই মেশিন গান দিয়ে ঝড় তুলে দেয় ডেসার নামের সেই অ্যাসাসিন। সে তার সেই মেশিন গান দিয়ে একাই পুরো সোমালিয়ান পাইরেটসদের একটা বিশাল অংশ সাফা সাফা করে দিতে থাকে। কিন্তু কিসের থামাথামি রে ভাই, সেখানে আরো সোমালিয়ান গ্যাং আসতে শুরু করে। আর এবার তাদের থামাতে হঠাৎই আড়ালে কাভার নিয়ে থাকা লি ও গানার বেরিয়ে আসে আর একে একে হেডশট দিয়ে সেই সোমালিয়ান গ্যাংকে ডাউন করতে থাকে। সেখানে গাড়িতে থাকা সকল সোমালিয়ানদের শুইয়ে দেওয়ার পরে এবার গানার, বার্নি ও লি তিনজনে উঠে পড়ে সেই সোমালিয়ানদের নিয়ে আসা মেশিন গানের গাড়িতে। আর গানার সেই মেশিন গান ঘুরিয়ে তাদের ওপরেই উল্টা ফায়ারিং করতে থাকে। কিন্তু বাইরে ভাই, এই সোমালিয়ান গ্যাং যে কি পরিমাণ ডেঞ্জারাস তা তোমরা মুভি না দেখলে বুঝতেই পারবে না। এমন উরম ধুরুম ফায়ারিং এর মধ্যে সেখানে কোথায় থেকে আরো হাজার হাজার সোমালিয়ান গ্যাং বেরিয়ে আসতে থাকে বাসের মধ্যে করে। তাদের চারিদিক থেকে মুহু মুহু বুলেটের ঝড়ে গানার তার মেশিন গানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর ফাইনালি সে নিজেকে বাঁচানোর জন্য মেশিন গানের হাল ছেড়ে দেয় আর গাড়ির একদম নিচে মাথা নিচু করে শুয়ে পড়ে। এদিকে বার্নি তাদের নিজেদের বাঁচানোর জন্য সেই গাড়ি নিয়ে দ্রুত এই এলাকা ত্যাগ করতে থাকে। তাদের আসলে ধারণাই ছিল না যে এই সোমালিয়ান গ্যাং এতটা ডেঞ্জারাস হতে পারে। এমন আক্রমণের মধ্যেও সেখানে আরো গাড়ি নিয়ে বহু সংখ্যক সোমালিয়ান গ্যাং চারিদিকে তাদের ঘিরে ফেলতে থাকে। আর এই কাহিনী দেখে এবার এই এক্সপেন্ডেবল টিমের সকল সদস্য বুঝতে পারে যে তাদের এই মিশন এখানেই পজ করতে হবে আর এখান থেকে কোনো রকমের যান নিয়ে সরে পড়তে হবে। তাই বার্নি তার গাড়ি একটি কারখানার মধ্যে ঢুকিয়ে দেয় আর সেদিক দিয়ে পোর্টের অন্য পাশে যাওয়ার চেষ্টা করতে থাকে। সেই সাথে তাদের আরো গ্যাং মেম্বারদের জানিয়ে দেয় তারা যেন তাদের স্পিড বোর্ড নিয়ে গাড়ির উপরে উঠে পড়ে, কারণ এখানে এত পরিমাণ এনিমি চলে এসেছে যে তাদের সাথে কোনোভাবেই পারা সম্ভব নয়। মুভির শুরুতেই যেই লেভেলের এক ভয়ঙ্কর সোমালিয়ান গ্যাংকে দেখানো হয়েছে, তোমরা এই মুভির আসল ফিল নিতে হলে এই মুভি তোমাদেরকে একবারের জন্য হলেও দেখতে হবে, কারণ এখানে এমন এমন সিন রয়েছে যেটা কোনো ভাষাতেই এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। যাই হোক, বার্নির অর্ডার শুনে চেসার তার স্পিড বোর্ড টপ স্পিডে তুলে দেয় আর সেই স্পিড বোর্ড নিয়ে সে বার্নির গাড়ির উপরে উঠে যায়। কিন্তু কিসের থামাথামি, সেখানে আরো সোমালিয়ান গ্যাংম্যাং চলে আসতে থাকে আর তাদের রকেট লঞ্চার, আরপিজি আর মেশিন গান দিয়ে তাদের দিকে ধাওয়া শুরু করে। সেই সাথে তাদের উপর চলতে থাকে মারাত্মক রকমের বুলেটের আক্রমণ। যখন তারা বুঝতে পারে যে এভাবে তারা আর বেশি দূর আগাতে পারবে না, এবার তারা তাদের জানের মায়া ছেড়ে তাদের গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে তাদের সাথে ফ্রন্ট লাইনে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। এরপর উল্টা দিক থেকে ধেয়ে আসা সোমালিয়ান গ্যাং এর দিকে গান তাক করে
আর কোনো কিছু না দেখে ফায়ার শুরু করে। তবে এই যাত্রায় তারা সেই গ্যাংয়ের গাড়িকে ডাউন করতে সক্ষম হয়, কিন্তু এই গ্যাংকে ডাউন করার পরে তারা যখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিক ওই সময়ে তাদের মাথার উপরে এসে দাঁড়ায় আরো একটি হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার থেকে এই গ্যাংয়ের মাফিয়া স্টোন ব্যাংক তার স্নাইপার রাইফেল দিয়ে তাদের সদস্য চেসারের বুকে ফায়ার করে বসে। যখন স্টোন ব্যাংক দেখতে পায় যে চেসার এখনো বেঁচে রয়েছে আর অ্যাসাসিন টিম সেখান থেকে পালিয়ে যাচ্ছে, এবার সে তার হেলিকপ্টার থেকে বিশাল এক মিসাইল লঞ্চ করে দেয়। আর এই কাহিনী লি দেখে ফেলে আর সবাইকে চেঁচিয়ে বলতে থাকে মিসাইল আসছে, যে যার মতো কাভার নাও। লির এই কথা শেষ না হতেই সেই মিসাইল এসে আছড়ে পড়ে তাদের সামনে আর ভয়ানক এক ব্লাস্টে সকলেই উড়ে দূরে গিয়ে পড়ে পানির মধ্যে। তোমাদের আগেই বলেছিলাম এই পর্বে এমন এক ভয়ঙ্কর গ্যাংয়ের সাথে এক্সপেন্ডেবল টিম লড়তে চলেছে যাদের সাথে মোটেও পেরে ওঠা সম্ভব নয়। যাই হোক, পরিবেশ একটু শান্ত হলে আমরা দেখতে পাই পুরো এলাকা বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে রয়েছে। তবে পানির মধ্যে পড়ে যাওয়ার কারণে এক্সপেন্ডেবল টিমের সকলেই এই যাত্রায় বোমার আঘাত থেকে বেঁচে গেছে, কিন্তু সেখানে দেখা যায় চেসারের অবস্থা গুরুতর খারাপ। অ্যাসাসিন গ্রুপের সবাই মিলে দ্রুত চেসারের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করতে থাকে, সেই সাথে তাকে দ্রুত প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাদের প্লেনে তুলে নেয় আর দ্রুত দেশের দিকে রওনা দেয়, কারণ চেসারের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তাকে দ্রুত হসপিটালাইজ করতে না পারলে সে মারা যাবে। এই এক্সপেন্ডেবল টিম তাদের জীবনের এই প্রথমবার কোনো মিশনে ব্যর্থ হওয়ার কারণে আমরা এই টিমের লিডার বার্নিকে দেখতে পাই, যে কঠিন এক রাগ নিয়ে নিজের মনের মধ্যে ফুঁসতে থাকে, কারণ এমন লজ্জাজনক হার তাদের জীবনে কোনোদিন ঘটেনি। সিন শিফট হলে আমরা সকল এক্সপেন্ডেবল টিমের সদস্যদের একটি হসপিটালে দেখতে পাই, আর সেই হসপিটালে আমরা চেসারকে দেখতে পাই যাকে লাইফ সাপোর্টে আইসিইউতে রাখা হয়েছে। তাদের টিম মেম্বারের এমন করুণ অবস্থা দেখে সকলের মন খারাপ অবস্থায় দেখতে পাই। সেখানে বার্নি আসে আর সবাইকে জানিয়ে দেয়, আজকে থেকে আমি আমার এক্সপেন্ডেবল টিম বিলুপ্ত ঘোষণা করে দিলাম, কারণ আমি চাই না আমার জন্য এই টিমের এক একজন একে একে মারা পড়ুক। এই সব কিছু বলে সে তার হাতের আংটি খুলে রেখে দেয় চেসারের পাশের টেবিলে, আর সেখান থেকে সে চলে যায়। রুম থেকে বের হতে তার সামনে পড়ে যায় স্ট্রেঞ্জ, আর এই স্ট্রেঞ্জ হলো বার্নির অনেক পুরান বন্ধু। স্ট্রেঞ্জ জিজ্ঞেস করে যে চেসারের অবস্থা এটা কিভাবে হলো। বার্নি তাকে জানায় স্টোন ব্যাংক এখনো বেঁচে রয়েছে আর সেই চেসারের সাথে এই কাজ করেছে। এই কথা শোনার সাথে সাথে স্ট্রেঞ্জ জানায়, আমরা তো নিজের হাতেই স্টোন ব্যাংককে মেরে ফেলেছিলাম আজ থেকে 6 বছর আগে। এটা শুনে বার্নি জানায়, আমি নিজেও বুঝতে পারছি না সে কিভাবে বেঁচে রয়েছে। এখানে তোমাদের এই স্টোন ব্যাংক সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। এই স্টোন ব্যাংকও একসময় এক্সপেন্ডেবল টিমের একজন সক্রিয় সদস্য ছিল, যে নিজেও এই এক্সপেন্ডেবল টিমের সাথে বিভিন্ন মিশন কমপ্লিট করেছে। তবে এক মিশনে যে সে তার এই পুরো এক্সপেন্ডেবল টিমের সাথে মারাত্মক রকমের গাদ্দারি করে বসে, আর ক্ষমতা পাওয়ার লোভে সে তার এই পুরো টিমকে এক ভয়ানক ফাঁদে ফেলে দিয়ে সে ওই জায়গায় থেকে চলে আসে। কিন্তু যখন স্টোন ব্যাংক জানতে পারে যে এক্সপেন্ডেবল টিমের সকলেই সেদিন ওই মিশন থেকে বেঁচে ফিরে এসেছে, এবার সে পুরোপুরি নিজেকে হাইড করে নেয় আর সোমালিয়ান পাইরেটসদের নিয়ে একটি গ্যাং গঠন করতে থাকে। আর এই 6 বছরে সে আস্তে আস্তে তার এই সোমালিয়ান পাইরেটসকে এত বড় গ্যাংয়ে পরিণত করেছে যে পৃথিবীর সকল বাগা বাগা মাফিয়া তাকে জমের মতো ভয় পায়। শুধু এটুকুই নয়, সে তার এই সোমালিয়ান পাইরেটদের গ্যাংকে শক্তিশালী করতে স্বয়ং একটি সেনাবাহিনী গড়ে তুলেছে, আর তাকে প্রোটোকল দেওয়ার জন্য রয়েছে সশস্ত্র 10,000-এরও বেশি ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর একটি গ্রুপ। মানে বুঝতেই পারছো এই স্টোন ব্যাংক নামের লোকটি সাধারণ কোনো মাফিয়া নয়। যাই হোক, সেখান থেকে বের হতেই বার্নির সামনে আসে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভেক্টর। তিনি এসে জানায়, তুমি যদি চাও তবে স্টোন ব্যাংকে খতম করার জন্য আমি তোমাকে হেল্প করতে পারি, আর তোমাকে হেল্প করার জন্য আমেরিকার নেভি সিল সহ এয়ারফোর্সের মতো কমান্ডোরা তোমাকে হেল্প করবে। তবে বার্নি এখানে ভাইস প্রেসিডেন্টকে জানায়, এই যুদ্ধ শুধুমাত্র আমার এবং স্টোন ব্যাংকের মধ্যে, তাই আমি তার সাথে একাই লড়াই করতে চাই। এটা বলে সে ওই জায়গা থেকে চলে আসে। তবে সেখান থেকে বের হওয়ার আগেই তার সামনে এসে দাঁড়ায় লি। লি এসে জানায়, তুমি এভাবে আমাদেরকে একা কোথাও যেতে পারো না। তার থেকে বড় বিষয় হলো তোমাকে আমরা এই মিশনে একা যেতে দিতে পারি না। তবে বার্নি তাদেরকে জানিয়ে দেয় যে তারা যেন তাদের সাথে এই মিশনে না যায়, কারণ
এই মিশন শুধুমাত্র বার্নির একার। এসব কথা বলে সে চলে আসে তার এক পুরান বন্ধু গার্গোর কাছে। এখানে এসে সে তার বন্ধুকে এই সকল ঘটনা জানিয়ে দেয়। সেই সাথে সে এটাও জানায় যে তার টিমের জন্য নতুন কিছু পোলাপান লাগবে। তাই গার্গো বার্নিকে নিয়ে তার কিছু পোলাপানের সামনে নিয়ে যায়। এভাবেই সে একে একে 4 জন অ্যাসাসিনকে সিলেক্ট করে নেয় তার টিমের জন্য। এরপর গার্গো তাকে নিয়ে যায় এক লেডির কাছে। এখানে বার্নি এমন এক লাল পরি সুন্দরীকে দেখে তার বন্ধু গার্গোকে বলতে থাকে, আমার টিমের জন্য অ্যাসাসিন লাগবে, এমন সুন্দরী রমণীর কি কাজ। ঠিক ওই সময়ে সেই বারের মধ্যে কিছু পোংটা ছেলে পেলে চলে আসে আর সেখানে একটি ক্যাচেল বাঁধিয়ে বসে। আর এবার আমরা এই সুন্দরীর আসল রূপ দেখতে পাই। সে তার হাতে ড্রিঙ্কস রেখে দিয়ে এবার একাই সেখানে 4-5 জন গুন্ডাকে মেরে শুইয়ে দিতে থাকে। আর এবার গার্গো তার পরিচয় রিভিল করে দিয়ে জানায় যে এই মেয়েটি হচ্ছে একজন লেডি অ্যাসাসিন, যার কাছে এরকম 15-20 জন লোক কিছুই না। আর তার মারার স্টাইল দেখে বার্নি তাকে বেশ পছন্দ করে। ফলে এই সুন্দরীকেও তার পরবর্তী মিশনের জন্য তার টিমে নিয়ে নেয়। সবাইকে সিলেক্ট করা হলে এবার ফাইনাল মিশনে যাওয়ার আগে গার্গো জিজ্ঞেস করে যে স্টোন ব্যাংককে সে কেন মারতে চায়। এবার বার্নি তাকে একটি ফাইল বের করে দেয়। আর সেখানে আমরা সেই ফাইলের ফটো থেকে স্টোন ব্যাংকের আরো একটি ভয়ানক রূপ সম্পর্কে জানতে পারি। স্টোন ব্যাংক পুরো দুনিয়ায় অস্ত্র স্মাগলিং এর সাথে সাথে তার গঠন করা সেই গ্যাংকে দিয়ে আফ্রিকার বেশ কিছু প্রদেশে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল নিরীহ মানুষের উপরে। আর তার টার্গেট ছিল সে আফ্রিকার একটি প্রদেশ দখল নিয়ে সেখানেই তার নতুন রাজত্ব গড়ে তুলবে। আর সে আফ্রিকার যে মানুষদের মেরেছিল তারা ছিল নিরস্ত্র ও নিরীহ মানুষ। আর যদি বার্নি এখন স্টোন ব্যাংককে থামাতে না পারে তবে এই স্টোন ব্যাংক তাদের দেশের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়াবে। যাই হোক, পরের দিন সকালে ফাইনাল মিশনে যাওয়ার জন্য যখন বার্নি তার প্লেন নিয়ে রওনা দেওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক ওই সময়ে সেখানে এক্সপেন্ডেবল টিমের সকল অ্যাসাসিন এসে হাজির হয়। সেখানে লি এসে বলতে থাকে, তুমি আমাদেরকে ছাড়া এই মিশনে একা কোনোভাবেই যেতে পারবে না, কারণ আমরা এই মিশনে তোমাকে একা যেতে দেব না। তবে বার্নি বরাবরের মতোই তাদের সবাইকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। তবে শেষবারের জন্য তার বন্ধু স্ট্রেঞ্জও তাকে বাধা দেয়, কারণ সে বলতে থাকে, তুমি একা এই মিশনে কোনোভাবেই জিততে পারবে না। তুমি ভালো করে জানো স্টোন ব্যাংকের সিকিউরিটি এবং তার গ্যাং ব্যাংক কতটা বড়। তবে বার্নি তার বন্ধু স্ট্রেঞ্জের কোনো কথার পাত্তা না দিয়ে সে তাদেরকে সেখানে রেখে মিশনের জন্য বেরিয়ে পড়ে। আসলে বার্নি এখানে কেন তার এই টিমের সকলকে অ্যাভয়েড করছে তার কারণ তোমরা একটু পরেই জানতে পারবে। আর তার এই আচরণের মধ্যে রয়েছে এক বিশাল উদ্দেশ্য। যাই হোক, সকলকে অ্যাভয়েড করার পরে তার সে আইকনিক প্লেন নিয়ে তার সিলেক্ট করা নতুন সব অ্যাসাসিন গ্রুপ নিয়ে স্টোন ব্যাংকের আস্তানার দিকে রওনা দেয়। গভীর রাতে প্লেনের মধ্যে আমরা নতুন অ্যাসাসিনদের দেখতে পাই, যারা সকলে যে যার মতো নিজেদের ওয়েপেন অ্যাসেম্বল করছিল। হ্যাংস নামের নতুন অ্যাসাসিন বার্নিকে জিজ্ঞেস করে, তুমি কেন স্টোন ব্যাংকে হত্যা করতে চাও? এই কথা শুনে বার্নি সেই আগের ফাইলটি তার হাতে ধরিয়ে দেয়। আর এবারও তারা বুঝতে পারে যে এই স্টোন ব্যাংক নামের লোকটা একটা নরপিশাচ। অন্যদিকে আমরা হসপিটালের আইসিইউ রুমে জেসারকে দেখতে পাই, যার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, আর সে বাঁচবে কিনা তারা এখনো জানে না। পাশের রুমে আমরা লি ও গানারকে দেখতে পাই, যারা তাদের হোটেল রুমে বসে বসে বোর হয়ে যাচ্ছিল। আর বার্নির এই কাজের জন্য তারা মনের ভেতর থেকে রেগে মেগে অস্থির হয়ে উঠেছিল, কারণ তাদের কাজ হলো মানুষ খুন করা। মানুষ খুন করতে না পারলে তাদের ভেতরে কেমন যেন করতে থাকে। মুভির সিন শিফট হলে আমরা রোমানিয়ার একটি শহর দেখতে পাই, আর প্লেন যখন সেই শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল ঠিক ওই সময়ে তারা সকলে একে একে প্লেনের ওপর থেকে ঝাঁপিয়ে পড়তে থাকে। পরের দিন সকালে তারা সকলে মিলে স্টোন ব্যাংকের পুরো আস্তানার ম্যাপ সামনে রেখে একটি প্ল্যান বানাতে থাকে। সকল প্ল্যান শেষ করা হলে তারা ফাইনাল প্রিপারেশন নিয়ে স্টোন ব্যাংকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা বাড়ির সামনে পৌঁছে আগে দেখতে থাকে যে সেখানে কতগুলো বা কি পরিমাণ সিকিউরিটি সেখানে মজুদ রয়েছে। সেই সাথে তারা একটি রোবট ড্রোন পাঠিয়ে দেয়, আর সেই ড্রোন ক্যামেরা দিয়ে সকল সিকিউরিটিকে পর্যবেক্ষণ করতে থাকে। আর এভাবেই তারা একে একে সকল সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে অবশেষে বাড়ির ভেতরে ঢুকে যেতে সক্ষম হয়। অন্যদিকে বার্নি ছাদের উপর দিয়ে আস্তে আস্তে একদম মেইন রুমের দিকে এগিয়ে
যেতে থাকে। তাদের প্ল্যান ছিল তারা এখানে সকল গার্ডদের মেরে স্টোন ব্যাংকে কিডন্যাপ করে নিয়ে যাবে, তারপর তার উপরে টর্চার করে তার কি পরিমাণ গ্যাং কোথায় কোথায় রয়েছে তার লোকেশন জেনে নেওয়া। এরপর তার থেকে তথ্য নেওয়ার পরে সেই লোকেশনে যে তার পুরো গ্যাং একে একে সাফ করে দেওয়া ছিল তাদের নতুন মিশন। ভেতরে ঢোকা হলে তারা একে একে স্নাইপার নিয়ে পজিশন নেয় আর অপেক্ষা করতে থাকে তাদের সিকিউরিটিদের একসাথে উড়িয়ে দেওয়ার জন্য। অর্ডার পাওয়া মাত্র একজন মেইন সুইচ অফ করে দেয় আর সাথে সাথে পুরো রুম অন্ধকার হয়ে গেলে এই সুযোগে টার্গেটে থাকা সকলেই তাদের স্নাইপার থেকে শুরু করে ফায়ারিং, আর একসাথে তারা ফায়ারিং করে সকল সিকিউরিটিদের শুইয়ে দেয়। এভাবে মাত্র কয়েক মিনিট তাণ্ডব চালানোর পরে অবশেষে তারা স্টোন ব্যাংকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এভাবে তারা যখন স্টোন ব্যাংকে গ্রেপ্তার করে গাড়ির মধ্যে করে নিয়ে তাদের প্লেনের দিকে ফিরে আসছিল তখন স্টোন ব্যাংক তাদের বলতে থাকে, বার্নি তুমি এটা বড় ভুল করে ফেলেছো আমার আস্তানায় হামলা করে, কারণ তোমার কোনো ধারণা নাই আমার এই গ্যাং কতটা শক্তিশালী। তবে বার্নি তার কোনো কথায় ভ্রুক্ষেপ করে না, কিন্তু স্টোন ব্যাংক আসলেই যে কতটা শক্তিশালী এটা আমরা তখনই বুঝতে পারি। হঠাৎ একটি হেলিকপ্টার থেকে তাদের গাড়ির উপরে মিসাইল ফায়ার করে বসে, আর গাড়ির মধ্যে থেকে এবার তারা বুঝতে পারে যে স্টোন ব্যাংকের বডিতে লুকানো ছিল জিপিএস ট্র্যাকার, আর সেই জিপিএস ফলো করে করে তার সিকিউরিটিরা এই পর্যন্ত পৌঁছে গেছে। মিসাইলের আঘাতে পুরো গাড়ি উল্টে যায় আর সেখানে তার সিকিউরিটি এসে স্টোন ব্যাংকের রেস্কিউ করে নেয়। এরপর বার্নির দিকে একটি মিসাইল মারার সাথে সাথেই বার্নি উড়ে এসে একদম ব্রিজের নিচে পানির গভীরে হারিয়ে যায়, আর ওই গাড়িতে থাকা বাকি জুনিয়র অ্যাসাসিনদের স্টোন ব্যাংকের লোকজন এসে ধরে নিয়ে যায়। কিন্তু সকাল হতেই স্টোন ব্যাংকের আরো সিকিউরিটি বার্নিকে খুঁজতে খুঁজতে ব্রিজের নিচে চলে আসে, আর ফাইনালি তারা বার্নিকে খুঁজে পায়। কিন্তু সেই সিকিউরিটিরাও জানে না যে বার্নি আসলে কি জিনিস। সে ওই সিকিউরিটিদের কোনো রকম সুযোগ না দিয়ে তার পকেট থেকে গান বের করে আর তার সেই সিগনেচার স্টাইলে ফাটাফাট ফায়ার করে সবাইকে একসাথে শুইয়ে দেয়। এরপর তাদেরই একজনের রাইফেল নিয়ে সে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তার প্লেনের দিকে। প্লেনের কাছে পৌঁছাতেই সে এসে দেখতে পায় যে তার বন্ধু স্ট্রেঞ্জ তার জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করে বসে রয়েছে। তবে বার্নির এই অবস্থা দেখে স্ট্রেঞ্জ বুঝতে পারে যে যা কিছু হয়েছে সেটা মোটেও স্বাভাবিক নয়। ঠিক ওই সময়ে স্টোন ব্যাংক বার্নির কাছে একটি ভিডিও পাঠায়। এখানে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে সে ওই জুনিয়র ছেলেপেলেদেরকে ধরে ফেলেছে, আর সে এটাও জানিয়ে দেয় মাত্র 24 ঘন্টার মধ্যে বার্নি যদি তার নিজেকে ধরা না দেয় তবে সে এক একজনকে ধরে ধরে কেটে কেটে হত্যা করবে। সিন শিফট হলে আমরা স্টোন ব্যাংকের আস্তানায় দেখতে পাই যে সত্যি সত্যি সে এই জুনিয়র অ্যাসাসিনদের একে একে ঝুলিয়ে রেখেছে। স্টেন্স তাকে বোঝানোর চেষ্টা করে যে বার্নি তুমি এই গ্যাংয়ের সাথে একা কোনোভাবেই মোকাবেলা করতে পারবে না, তাই তোমার উচিত তোমার পুরানা টিম মেম্বারদের ফিরিয়ে আনা। তবে বার্নি স্টেঞ্জের কোনো কথা না শুনে সে একাই স্টোন ব্যাংকের এই পুরো গ্যাংয়ের সাথে মোকাবেলা করার জন্য প্রিপারেশন নিতে থাকে। সেই সাথে সে একটা একটা করে তার ওয়েপেন অ্যাসেম্বল করে ব্যাগে ভরে নিতে থাকে। তবে যখন সে তার প্লেন নিয়ে রওনা দিবে তার আগেই সেখানে এসে হাজির হয় তার সেই পুরান এক্সপেন্ডেবল টিমের সকল অ্যাসাসিন, আর তাদেরকে খবর দিয়েছিল স্ট্রেঞ্জ। আর তারা এসে এবার প্লেনের সামনে এমন ভাবে রাস্তা আঁকলে দাঁড়ায় যে এবার বার্নি দেখতে পায় তার এই টিম মেম্বাররা সকলেই একদম যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে এসেছে। ফলে বার্নি এবার তাদের আর না করতে পারে না। ফলাফল সে তাদেরকে এই মিশনে যাওয়ার জন্য প্লেনে ওঠার পারমিশন দেয়। তারা যখন প্লেনে রওনা দেয় এবার বার্নির কাছে কল করে বসে তাদের ভাইস প্রেসিডেন্ট ভেক্টর। তিনি জানায়, বার্নি যদি এই মিশনে তোমার এয়ারফোর্স বা নেভি সিলের মতো ফোর্সের দরকার পড়ে তবে আমেরিকান সরকার সেটা পাঠাতে রাজি রয়েছে। বরাবরের মতো বার্নি এবার ভাইস প্রেসিডেন্টকেও জানিয়ে দেয় তার এই মিশন কমপ্লিট করতে এবং সেই বিদ্রোহী গ্যাংকে খতম করতে তার সেই এক্সপেন্ডেবল টিমই যথেষ্ট। প্লেন ল্যান্ড করার পরে তারা গাড়ি নিয়ে একটি জঙ্গলের সাইডে আসে। এরপর তারা ওই গাড়ি থেকে নেমে সেই জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। নির্দিষ্ট এরিয়ায় পৌঁছানোর পরে তারা দূরে থেকে দূরবীন দিয়ে আগে পুরো বিল্ডিং ভালোভাবে দেখে নেয়, আর এই বিল্ডিং এর মধ্যে বন্দি করে রাখা হয়েছে তাদের সেই জুনিয়র অ্যাসাসিনদের। সেই সাথে এই বিল্ডিং এর মধ্যে রয়েছে এই মাফিয়ার স্টোন ব্যাংকের 10,000-এর মতো ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, আর এখন তাদের সেই সেনাবাহিনীর সাথে মোকাবেলা করে সেই ছেলেপেলেদেরকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। পুরো এরিয়া ভালোভাবে দূরবীন দিয়ে দেখে নিয়ে তারা আস্তে আস্তে ওই বিল্ডিং এর দিকে এগোতে থাকে। তবে তারা যতই সেই বিল্ডিং এর দিকে যাচ্ছিল তারা ততই অবাক হচ্ছিল, কারণ আশেপাশে একদম গম্ভীর অবস্থা। তবে তারা সাহস করে একজন একজন করে আস্তে আস্তে বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেখানে ঢুকে তারা দেখতে পায় যে বিল্ডিং একদম বিধ্বস্ত,
বিপর্যস্ত আর সেখানে কোনোই সেনাবাহিনী নাই। তবে তারা চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই সেনাবাহিনীদের খুঁজতে থাকে যে তারা কোথাও লুকিয়ে রয়েছে কিনা। কিন্তু কিছু দূর আগাতেই তারা সেই জুনিয়র অ্যাসাসিনদের ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। ফলে তারা দ্রুত তাদেরকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তারা সেখান থেকে চলে যাওয়ার আগে ঠিক ওই সময়ে একটি ভিডিও চালু হয়ে যায় আর আমরা দেখতে পাই স্টোন ব্যাংক সেই ভিডিওর মাধ্যমে তাদের জানায় এই পুরো বিল্ডিং এ সে বোমা সেট করে রেখেছে আর তাদের হাতে মাত্র 40 সেকেন্ড সময় রয়েছে এই বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর এই 40 সেকেন্ডের মধ্যে যদি তারা এই বিল্ডিং থেকে বের হতে ব্যর্থ হয় তবে পুরো বিল্ডিং এর সাথে তারা এখানেই চাপা পড়ে যাবে। স্টোন ব্যাংকের এই কথা শোনার সাথে সাথে জুনিয়র একজন অ্যাসাসিন বলে উঠে যে সে এই বোমাকে কিছু সময়ের জন্য লক করে রাখতে পারবে। তাই সে গানারের হাতে থাকা একটি ডিভাইস তুলে নেয় আর সেটি দিয়ে সেই বোমাগুলোকে লক করার চেষ্টা করতে থাকে। এভাবে কাউন্টডাউন শেষ হতে যখন মাত্র প্রায় 4 সেকেন্ড বাকি রয়েছে ঠিক ওই মুহূর্তেই সে এই বোমাগুলোকে লক করতে সক্ষম হয়। তবে এই লক ছিল কিছুক্ষণের জন্য আর তার থেকেও বড় বিষয় ছিল যে সেই ডিভাইসটির চার্জ রয়েছে মাত্র 9%। যদি এই চার্জ শেষ হয়ে যায় তবে সেই বোমাগুলোর লক খুলে যাবে আর সাথে সাথেই ব্লাস্ট হয়ে পড়বে এই পুরো বিল্ডিং। এদিকে স্টোন ব্যাংক ক্যামেরার মাধ্যমে এই কাহিনী দেখে তার গ্যাং ব্যাংকে অর্ডার করে সেই বিল্ডিং এর দিকে তার 10,000 সেনাবাহিনীকে পাঠানোর জন্য। কারণ যদি তারা বোমা থেকে বেঁচেও যায় যেন তারা তার সেনাবাহিনীর হাত থেকে কোনোভাবে বেঁচে ফিরতে না পারে। কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্ক, মোটরশেল আর হেলিকপ্টার নিয়ে সেখানে স্টোন ব্যাংকের হাজার হাজার সেনাবাহিনী এসে বিল্ডিং এর উপরে ল্যান্ড করতে থাকে। এদিকে বিল্ডিং এর ভেতরে অ্যাসাসিন গ্রুপ বাইরে বের হওয়ার সাথে সাথে প্রিপারেশন নিতে থাকে এবার সেই সেনাবাহিনীর সাথে ফ্রন্ট লাইনে যুদ্ধ যাওয়ার জন্য। কারণ তারা এখন এমন অবস্থায় ফেসে গেছে যে এখান থেকে যুদ্ধ করে ছাড়া কোনোভাবে বের হওয়া যাবে না। ফলে তারা চারিদিকে ছড়িয়ে পড়ে আর এক একজন সেই সেনাবাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখানে এত পরিমাণ সেনাবাহিনী ছিল যে তারা কোনোভাবেই শুট করে তাদের শাটডাউন করতে পারছিল না। আর এদিকে এত ঘোলাঘুলি চলার মধ্যেও বাইরে দেখা যায় একটি দল ট্যাঙ্ক নিয়ে এসে হাজির হয়েছে তাদের উপরে আক্রমণ করার জন্য। কোনো রকম দেখা দেখি ছাড়াই সেই সেনাবাহিনীর দল তাদের সেই ট্যাঙ্ক দিয়ে এক্সপেন্ডেবল টিমের উপরে ফায়ার করতে থাকে। বাইরে ভাই এখানে যেই লেভেলের যুদ্ধ শুরু হয়ে যায় তা এক কথায় মাস্টারপিস। এমন যুদ্ধ খুব কম হলিউড মুভিতে দেখানো হয়েছে। ভিতরে একদিকে যখন তারা সেনাবাহিনীকে কভার দিতে পারছিল না, অন্যদিকে বাইরে চলতে থাকে তাদের উপরে ট্যাঙ্ক আর মোটরশেলের আক্রমণ। ঠিক ওই সময়ে বার্নির সামনে এসে দাঁড়ায় একটি সেনাবাহিনীর হেলিকপ্টার। সেই হেলিকপ্টার থেকে যখন বার্নির দিকে ফায়ার করা হবে ঠিক তার আগেই আরেকটি হেলিকপ্টার এসে সেই হেলিকপ্টারটিকে ডাউন করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই ওই হেলিকপ্টারটিকে ডাউন করে বার্নিকে বাঁচিয়ে নিয়েছে স্ট্রেঞ্জ। এরপর স্ট্রেঞ্জ হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়ে শুরু করে নিচে থাকা সকল সেনাবাহিনীদের উপরে মোহ ফায়ারিং। আর একটু পরে আমরা দেখতে পাই এই যুদ্ধে স্বয়ং হেলিকপ্টার নিয়ে নেমে পড়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর। ভাইস প্রেসিডেন্ট তার হেলিকপ্টার থেকে মিসাইল মেরে মেরে এক একটা ট্যাঙ্ক সহ সকল সেনাবাহিনীদের উড়িয়ে দিতে থাকে। বাইরে ভাই এমন প্রেসিডেন্ট থাকলে দেশের জন্য আর কি লাগে। যাই হোক, ভেতরে একজন অ্যাসাসিন দেখতে পায় যে সেই সেনাবাহিনী এবার মোটরসাইকেল নিয়ে তাদের বিল্ডিং এর ভেতরে ঢোকা শুরু করেছে। ফলে সেখানে তারা প্রচুর গ্রেনেড মেরে আগে তাদের রাস্তা বন্ধ করতে থাকে। অন্যদিকে গানার দেখতে পায় যে একটি ট্যাঙ্ক নিচে থেকে খুবই ঝামেলা করছে, তাই সে আগে ওই ট্যাঙ্কের কাছে যায় আর ওই ট্যাঙ্কে থাকা দুজন সেনাবাহিনীকে একদম সাতু করে দেয় আর সেই ট্যাঙ্কটি তার নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর সে ওই ট্যাঙ্কের মেশিন ঘুরিয়ে অন্য সেনাবাহিনীদের উপরে মোটরশেল দিয়ে ফায়ার করতে থাকে। অন্যদিকে ভেতরে লিকে দেখা যায় যে সে একাই সকল অ্যাসাসিনদের উড়িয়ে দেওয়া শুরু করেছে। কাউকে ফায়ার করে, কাউকে বা তার চাকু দিয়ে কেটে ফেলে সকল গ্যাংব্যাংদের ওপরে পাঠানো শুরু করে। ভাইরে ভাই এমন অ্যাকশন মুভি আমার জীবনে আমি খুব কমই দেখেছি। আর একটা মুভিতে যে এত পরিমাণ অ্যাকশন সিন থাকতে পারে সেটা বলার বাহিরে। যাই হোক, এদিকে চলছে ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ, অন্যদিকে চলছে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক যুদ্ধ, আর অন্যদিক থেকে হেলিকপ্টার আক্রমণ তো আছেই। তবে এত কিছুর মধ্যেও সেই সেনাবাহিনীকে তারা মেরে শেষ করতে পারছিল না। সেখানে এত পরিমাণ সেনাবাহিনী আসছিল যে তারা বুঝতেই পারছিল না যে কোন দিক থেকে এত বাহিনী আসছে। এক্সপেন্ডেবল টিমের সামনে শুধুমাত্র এখন একটাই পথ, হয় মৃত্যু নয়তো জয়। অন্যদিকে স্টোন ব্যাংক ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে এক্সপেন্ডেবল টিমের সকল অ্যাসাসিন তার সকল সেনাবাহিনীদের হেডশট দিয়ে পাখির মতো উড়িয়ে দিচ্ছে। ফলে সে এই যুদ্ধে সরাসরি নামার জন্য তার গাড়ি নিয়ে সেই বিল্ডিং এর দিকে আসতে থাকে। আর এইদিকে এক্সপেন্ডেবল টিম যখন বুঝতে পারে যে এভাবে তারা এই সেনাবাহিনীর টিমকে খতম করতে পারবে না, তাই তারা সকলেই
কাভার নিয়ে এক জায়গায় জড়ো হতে থাকে। সেই সাথে তারা কাভার নিতে নিতে হেলিকপ্টারে উঠতে থাকে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য, কারণ সেই ডিভাইসের চার্জ মাত্র 1% রয়েছে, আর চার্জ শেষ হওয়ার সাথে সাথে পুরো বিল্ডিং বিধ্বস্ত হয়ে পড়বে। তাই যতগুলো সৈন্য সেখানে রয়েছে তারা আপনা আপনি মারা পড়বে সেই বোমার আঘাতে। লি, গানার, ডক সহ আরো অ্যাসাসিন টিমের সকল জুনিয়র কমান্ডাররা যখন হেলিকপ্টারে উঠে বসে, ঠিক ওই সময়ে বার্নির সামনে এসে দাঁড়ায় সেই গ্যাংয়ের লিডার স্টোন ব্যাংক। সে বার্নিকে তার গান পয়েন্ট করে বলতে থাকে, তুই আমার জীবনের সব থেকে বড় শত্রু, আর তোর জীবনের আজই শেষ দিন। এটা বলে সে বার্নির ওপরে তার রিভলভার নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারতে থাকে। এভাবে সে বার্নিকে মারতে মারতে একদম কাবু করে ফেলে। তবে বাঁচার জন্য এবার বার্নি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সে একটি গান তুলে নেয়। আর এদিকে স্টোন ব্যাংকও একটি AK-47 তুলে নেয় বার্নিকে হত্যা করার জন্য। কিন্তু তার আগে বার্নি তার সেই গান দিয়ে তার আইকনিক স্টাইলে ফাটাফাট শুট করে বসে স্টোন ব্যাংকের বুকে। তবে ঠিক ওই সময়ে সেই ডিভাইসের চার্জ শেষ হয়ে যায় আর বোমাগুলো একে একে ব্লাস্ট হওয়া শুরু করে। তবে বার্নি দেখতে পায় যে স্টোন ব্যাংক তখনও জীবিত ছিল। তবে সে নিজে বাঁচার জন্য এক দৌড়ে বিল্ডিং এর ছাদে চলে আসে আর দৌড়াতে দৌড়াতে হেলিকপ্টারের দিকে যেতে থাকে। আর হেলিকপ্টার থেকে সকল অ্যাসাসিন বার্নিকে দ্রুত তাদের হেলিকপ্টারে ওঠার জন্য তাগাদা দিতে থাকে। বিল্ডিং পুরোপুরি একদম ভেঙে পড়া শেষ মুহূর্তে বার্নি এক লাফে হেলিকপ্টারের সাথে ঝোলানো একটি রশি ধরতে সক্ষম হয়, আর পুরো হেলিকপ্টার নিয়ে তারা অ্যাসাসিন টিম সেখান থেকে সরে আসতে সক্ষম হয়। আর সেখানে স্টোন ব্যাংক সহ তার সেই পালিত সেনাবাহিনীগুলো সেই বোমার আঘাতে পুরো বিল্ডিং এর নিচে চাপা পড়ে অবশেষে মারা যায়। মুভির সিন শিফট হলে আমরা এক্সপেন্ডেবল টিমের সকল অ্যাসাসিনকে একটি পার্টিতে দেখতে পাই। ঠিক ওই সময়ে সেখানে চলে আসে তাদের ভাইস প্রেসিডেন্ট ভেক্টর, আর তিনি এসে এবার এই এক্সপেন্ডেবল টিমকে তাদের জীবনের এক ভয়ঙ্কর মিশন দেয়। তিনি জানায় এটা হতে যাচ্ছে তোমাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর এবং শেষ মিশন, আর এই মিশন হিসেবে তাদেরকে লিবিয়াতে যেতে হবে এক ভয়ঙ্কর টেরোরিস্ট গ্যাংকে খতম করতে। আর এই ভয়ঙ্কর মিশন তোমরা এই মুভির একদম শেষের পর্ব বা এক্সপেন্ডেবল 4 মুভিতে দেখতে চলেছো। আর ভাইস প্রেসিডেন্টের এই কথাবার্তার মধ্যে দিয়ে এখানে এই মুভির শেষ হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই দ্রুত নতুন আরো এক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।